বন্ধুরা, কাল পর্যন্ত যে বাংলাদেশ ভারতকে চোখ রাঙিয়ে চীনের কোলে গিয়ে বসেছিল, আজ সেই বাংলাদেশের সামনে এমন এক ভয়াবহ সংকট এসে দাঁড়িয়েছে যা এক ঝটকায় তার সমস্ত অহংকার গুঁড়িয়ে দিয়েছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প, যা তার অর্থনীতি মেরুদণ্ড আর তার শক্তিতে ঢাকা বিশ্বকে চোখ রাঙাতো, আজ সেই শিল্পের ওপর এমন এক বড় বিপদ ঘনিয়ে আসছে যা দেখে সেখানকার শিল্পপতি, সরকার উভয়েরই হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর এই সুযোগে ভারত এমন এক কূটনৈতিক চাল চেলেছে যা শুধু বাংলাদেশকে নয়, পুরো দক্ষিণ এশিয়াকে ঝাঁকিয়ে দিয়েছে। আজ এই পুরো গল্পটা শুরু থেকে বুঝি, প্রতিটা পরত উন্মোচন করি, আর এটাও জানি যে ভারত কিভাবে এবার বাংলাদেশকে তার নিজের অস্ত্র দিয়ে কিস্তিমাত করেছে। তবে ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনারা যদি আমাদের এই গবেষণার পরিশ্রমকে সমর্থন করতে চান, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার প্রথমে সেই পুরো পটভূমিকে বুঝি যা এই নতুন ঝড়কে সৃষ্টি করেছে। বাংলাদেশের পোশাক ও গার্মেন্টস শিল্প তার অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 85% অংশ এই শিল্প থেকে আসে। বিশ্বের বড় বড় ব্র্যান্ড যেমন জারা, এমনকি নাইকি, তাদের পোশাক বাংলাদেশে তৈরি করায়। কোটি কোটি বাংলাদেশি এই শিল্পে কাজ করেন এবং তাদের জীবিকা এরই ওপর নির্ভরশীল। এই শিল্প বাংলাদেশের কাছে কেবল একটি বাণিজ্যিক ক্ষেত্র নয়, বরং তার পুরো অর্থনীতির জীবনরেখা। কিন্তু এই জীবনরেখার ওপর এখন এমন এক বড় সংকট এসে দাঁড়িয়েছে যার বিন্দুমাত্র টের পায়নি বাংলাদেশ। আসলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার অধিকাংশ কাঁচামাল অর্থাৎ সুতা, কাপড় ও অন্যান্য সামগ্রী ভারত থেকে আসে। যখন থেকে বাংলাদেশে ভারতের সাথে সম্পর্ক তিক্ত করেছে, চীনের দিকে ঝুঁকেছে এবং সীমান্তে উস্কানিমূলক নীতি গ্রহণ করেছে, তখন থেকে ভারতও নিজের নীতিগুলোকে নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। খবর পাওয়া যাচ্ছে যে ভারত বাংলাদেশে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত ও প্রশাসনিক পরিবর্তন এনেছে। যে মালামাল আগে কোনো বাধা ছাড়াই সীমান্তে পার হতো, সেখানে এখন বাড়তি নথিপত্রের প্রয়োজন পড়েছে। সীমান্তে তল্লাশি বেড়ে গেছে, কিছু ক্ষেত্রে চালান আটকে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক সংকেত। কারণ ভারত থেকে কাঁচামাল সরবরাহ ব্যাহত হয়েছে। বাংলাদেশের কারখানাগুলো বন্ধ হতে শুরু করবে, কাজ থামবে, অর্ডার বাতিল হবে এবং আন্তর্জাতিক ক্রেতার অন্য দেশের দিকে ঝুঁকে পড়বে। এই সংকটকেও আরও এক গভীর করে তোলার মতো আরও একটি খবর রয়েছে যা বাংলাদেশের ব্যবসা জগতে তোলপাড় সৃষ্টি করছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতন আর সেখানকার গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বাংলাদেশের জিএসপি অর্থাৎ বাণিজ্য অগ্রাধিকার পর্যালোচনা শুরু করে দিয়েছে। এটি সেই বাণিজ্যিক সুবিধা যার কারণে ইউরোপীয় বাজারে বাংলাদেশি পোশাক অতীব কম শুল্কে বিক্রি হতো। যদি এই সুবিধা বাতিল হয়ে যায়, তবে ইউরোপ বাংলাদেশের রপ্তানি মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বে। আর এবার কথা বলি সেই সবচেয়ে বড় ধাক্কাটিকে নিয়ে, যা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক। এই জিএসপি পর্যালোচনা ইউরোপের নিচ থেকে শুরু করেনি। হ্যাঁ, কূটনৈতিক মহল থেকে যে খবর আসছে সেই অনুযায়ী ভারত আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়ে অত্যন্ত সুপরিকল্পিত আর তথ্যভিত্তিকভাবে উত্থাপন করেছে। ভারত ইউরোপীয় দেশগুলোকে মানবাধিকার সংগঠনগুলোর সামনে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে হওয়া সহিংসতার শক্ত প্রমাণ উপস্থাপন করেছে এবং এই প্রমাণগুলো ইউরোপকে বাধ্য করেছে যে তারা বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করুক। এটি ভারতের সেই কূটনৈতিক সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ, যা কোনো শোরগোল না করে, কোনো বড় ধমক না দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের কাজ গুছিয়ে নেয়। এবার পুরো অর্থনৈতিক হিসাবটা বুঝি, যা বাংলাদেশের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একদিকে এলডিসি মর্যাদা নভেম্বরে শেষ হতে চলেছে, এর ফলে পুরো বিশ্বে পাওয়া শুল্ক, এমনকি শূন্য শুল্ক সুবিধা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ইউরোপীয় জিএসপির পর্যালোচনা চলছে। তৃতীয়ত, ভারত থেকে কাঁচামাল সরবরাহের বাধা আসছে এবং চতুর্থত, চীনের $100 কোটি ঋণ শোধ করার চাপে রয়েছে। এই চতুর্মুখী সংকট বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য এমন এক চক্রব্যূহ হয়ে উঠেছে যা থেকে বেরিয়ে আসা তাদের জন্য অত্যন্ত কঠিন। বাংলাদেশের শিল্পপতি, ব্যবসায়ী সংগঠনগুলো নিজেদের সরকারকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে যে যদি ভারতের সাথে সম্পর্ক দ্রুত না শুধরানো হয়, তবে গার্মেন্টস শিল্পের ব্যাপক ক্ষতি হবে। যেসব বিদেশি ক্রেতা বাংলাদেশকে অর্ডার দিতেন, তারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভারতের দিকে পা বাড়াবেন। আর একবার যদি এই ক্রেতারা চলে যান, তবে তাদের ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। এটি সেই সত্য যা বাংলাদেশের ব্যবসায়ীরা জানে, কিন্তু যা সেখানকার সরকার এতদিন স্বীকার করছিল না। কিন্তু এখন মাঠ পর্যায়ে বাস্তবতা সামনে আসতে শুরু করেছে। তখন ঢাকার ক্ষমতার অলিন্দে এক নতুন অস্বস্তি ছড়িয়ে পড়ে। সেখানকার প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা এমন এক প্রতিবেদন তৈরি করেছে যা দেখে খোদ প্রধানমন্ত্রীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। এই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে ভারতের সাথে সম্পর্ক যদি এভাবে খারাপ হতে থাকে, তবে আগামী 2 বছরে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে। এর অর্থ হবে লাখ লাখ মানুষের চাকরি যাওয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও খালি হওয়া এবং অর্থনৈতিক
তার উপর গভীর সংকট তলে যাওয়া। এই প্রতিবেদনের পরে সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা ভারতের সাথে আলোচনার দরজা পুনরায় খেলা শুরু করেছে। হ্যাঁ, তবে এবার আলোচনা আগের মতো আর হবে না, কারণ ভারত তার শর্তগুলো একদম স্পষ্ট করে দিয়েছে। ভারতের বক্তব্য হলো বাণিজ্যিক সহযোগিতা তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশ এটা নিশ্চিত করবে যে তাদের মাটি ভারত বিরোধী কর্মকাণ্ডের জন্য ব্যবহার হবে না, সীমান্তে উস্কানি বন্ধ হবে আর সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই শর্তগুলো শুনে বাংলাদেশের সমস্ত গোষ্ঠীর পায়ের তলা থেকে মাটি যেন সরেই যায়। যারা ভারত বিরোধী এজেন্ডা নিয়ে চলছিল তারা এখন বুঝতে পারছে ভারতের বিরুদ্ধে যাওয়ার মাসুল শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিকও হয়। আর সেই অর্থনৈতিক মূল্য বাংলাদেশের জনগণকে দিতে হচ্ছে। এই পুরো ঘটনা প্রবাহের আরেকটি অত্যন্ত নজর করা দিক রয়েছে, যা প্রায়শই অলক্ষ্য থেকে যায়। বাংলাদেশের গার্মেন্টস শিল্প ভারতীয় কাঁচামালের উপর ডিপেন্ডেন্ট এবং এটি আজকের কথা নয়, কয়েক দশক ধরে এই ব্যবস্থা চলে আসছে। কিন্তু বাংলাদেশ কখনো এই নির্ভরতা কমানোর চেষ্টা করেনি। তারা ধরেই নিয়েছে ভারত যাই হয়ে যাক না কেন কাঁচামাল দিয়েই যাবে। এটি ছিল তাদের সবচেয়ে বড় কৌশলগত ভুল। ভারত আজ করতে পেরেছিল যে বাংলাদেশের এই দুর্বলতা তাকে এক বিরাট সুযোগ এনে দেয়। আর এই কারণে বাংলাদেশ যখন চীনের কোলে বসে ভারত বিরোধী নীতি গ্রহণ করলো, তখন ভারতের হাতে এমন এক অস্ত্র ছিল যা কোনো হাঙ্গামা ছাড়াই কাজ করতে পারত। কাঁচামাল সরবরাহে সামান্য একটু বাধা আর বাংলাদেশের পুরো গার্মেন্টস শিল্প কেঁপে ওঠে। এবার আসি সেই সবচেয়ে বড় প্রশ্নটিতে, যা এই মুহূর্তে পুরো বাংলাদেশের অন্দরে অন্দরে উঠে আসছে। বাংলাদেশ কি ভারতের সাথে সম্পর্ক করার স্বাভাবিক বা আগের মতো নিয়ে যেতে পারবে? সেখানকার সরকার কি সেই সমস্ত শক্তির চাপ থেকে বেরিয়ে আসতে পারবে যারা ভারত বিরোধী এজেন্ডা নিয়ে চলে? তো এই প্রশ্নগুলোর উত্তর এখন অনিশ্চিত। তবে এটি বিষয় একদম নিশ্চিত যে বাংলাদেশের হাতে আর বেশি সময় নেই। এলডিসি মর্যাদা নভেম্বরে শেষ হতে চলেছে, ইউরোপীয় জিএসপির তলোয়ার ঝুলছে, চীনের ঋণ শোধ করতে হবে এবং ভারত থেকে কাঁচামাল সরবরাহে অনিশ্চয়তা বজায় রয়েছে। এই সমস্ত চাপের মাঝে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় তাদের সরকারকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা যদি দেশের অর্থনীতিকে বাঁচাতে চায় তবে ভারতের সাথে সম্পর্ক ঠিক করা ছাড়া আর কোনো পথ নেই। চীন অস্ত্র দিতে পারে, ঋণ দিতে পারে, কিন্তু সে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে কাঁচামাল দিতে পারবে না। সে ইউরোপীয় বাজারে বাংলাদেশের পোশাক বিক্রি করতে পারবে না এবং সে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করতে পারবে না। ভারত এইসব জানে, কারণ সেই কারণেই ভারতের কৌশলে কোনো অস্থিরতা নেই। ভারত জানে সময় তার পক্ষে রয়েছে। যত বেশি সময় গড়াবে বাংলাদেশের ওপর তত বেশি চাপ বাড়াবে এবং ততই তারা ভারতের শর্ত মেনে নেওয়ার দিকে এগিয়ে যাবে। এই ধৈর্য আর এই কৌশলগত বোধহয় নতুন ভারতের সবচেয়ে বড় শক্তি। সামগ্রিকভাবে এই পুরো গল্পটি সেই নতুন ভারতের গল্প, যা প্রতিবেশীর সাথে ব্যবহার কেবল আবেগ নয়, বরং জাতীয় স্বার্থে পরিচালিত হয়। বাংলাদেশ ভারতের কাঁচামালের উপর নির্ভরশীল হয়েও ভারতকে চোখ রাঙাতো। আজ সেই বাংলাদেশ বুঝতে পারছে এই রাস্তা কতটা দামি হতে পারে। আর ভারত কেন ধমক ছাড়া, কোনো গোলমাল ছাড়া কেবল নিজের অর্থনৈতিক আর কূটনৈতিক শক্তি দিয়ে এই বার্তা পৌঁছে দিয়েছে, ভারতের সাথে বন্ধুত্ব লাভ এবং ভারতের সাথে শত্রুতায় ক্ষতি। আমাদের নীতি নির্ধারক কূটনীতিক এই দূরদর্শী চিন্তাভাবনাকে পুরো দেশ মন থেকে সেলাম জানাই। তো বন্ধুরা, এটাই ছিল আজকের পুরো খবর, যা অনেক গবেষণার কঠোর পরিশ্রমের পর আপনাদের সামনে উত্থাপন করা হয়। বাকিটা এবার আপনাদের পুরো বিষয়টিকে নিয়ে কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।